জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে রয়েছে শারমিন পুতুল। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, হালাল অর্থনীতি ও শ্রমবাজার গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রবাসী মন্ত্রী সহ ২৭ জনের সফর সঙ্গী নিয়ে মালয়েশিয়া ও চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে চীনের সাথে ২টি চুক্তি ও ১২টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধিতে চীনের বেসরকারি খাতের সাথে আলোচনা করবে বাংলাদেশ সরকার। এছাড়া তিস্তা সহ নদী ব্যবস্থাপনাও গুরুত্ব পাবে এই সফরে। তারপর ফাইন্যান্সিং এর মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। সমন্বিত নদী ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট একটা আলোচনার বিষয় এবং আমি ধারণা করি সেই আলোচনা অনেক বিস্তৃত এবং সম্প্রসারিত। সেখানে আপনারা যে প্রসঙ্গগুলো তুলেছেন, তিস্তাতে আলোচনা হবে বলে আমি ধারণা করি। আমরা তো দুর্বশের প্রসঙ্গ, সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরও আলোচনা বিস্তৃত হবে। গত আড়াই মাসে ৬৫,০০০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২২ লাখ শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বছর থেকে প্রাইম মিনিস্টার কাপ নামে টুর্নামেন্ট চালু হবে বলেও জানান প্রধানমন্ত্রী। শনিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়াম প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের বাদ দিয়ে আগামীর সুন্দর দেশ করা সম্ভব না। তাই লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনে অংশগ্রহণ বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে দুপুর ২টায় ছেলেদের ফাইনাল ম্যাচে ত্রিশাল দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে বরিশাল বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালিকা বিভাগের লড়াইয়ে পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪-২ গোলে নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন। সারা বিশ্বে হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে তোমরা। সারা বিশ্বে এখানে যত ছোট বন্ধু তোমরা আছো, তোমাদের সারা দেশে যত বন্ধুরা আছে, তোমরা স্পোর্টস বলো, কালচার বলো, সবকিছুর ভিতর দিয়ে তোমাদেরকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, তোমাদেরকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশকে। এবং একটাই প্রতিজ্ঞা করতে হবে, আমরা যারা আছি তোমাদের বড়, আমরা বাংলাদেশকে যতটুকু এগিয়ে নিয়ে গেছি, আমাদের থেকে ডাবল, ট্রিপল, কোয়াড্রাপল তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে বাংলাদেশকে। তোমরা আমাদের থেকে অনেক 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 ভালো একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবে। তাহলে আজকে কোনো কথা না, এখন কাজ হচ্ছে লেখাপড়া। কিন্তু শুধু লেখাপড়া করলে হবে না, খেলতে হবে। শুধু খেললেও হবে না, একই সাথে কালচারাল অ্যাক্টিভিটিস, ইনোভেটিভ অ্যাক্টিভিটিস সব আমাদেরকে বজায় রাখতে হবে। ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং মাফিয়া পার্টি। শনিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকার গঠনের পর জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছে পুলিশ বাহিনী। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের এনসিবি নোটিশ পাওয়ার পর তিনি সব কাগজপত্র সংযুক্ত আরব আমিরাত সরকারকে পাঠানো হয়েছে। দেশটির সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শীঘ্রই তাকে ফিরিয়ে দিবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ফেডারেল পুলিশের পক্ষ থেকে আবুধাবির ইউএই গভর্নমেন্টের ইমেইলে তারা আমাদেরকে অনুরোধ করেছে ৩০ দিনের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ৩০ দিন নয়, তারপরের দিনেই পাঠিয়েছি। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা পার্সুয়েশনে থাকব। বিএনপি জাতির সাথে দেয়া কথা রাখেনি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সংকটের ফয়সালা যদি সংসদে না হয় তবে সারা দেশে আগ্নেয়গিরি তৈরি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার বিকেলে খুলনায় 11 দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় সীমান্তের অস্থিরতা নিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের দিকে কোনো প্রতিবেশী কালো হাত বাড়ালে সেই হাত ভেঙে দেওয়া হবে। শোষণ, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জোট নেতারা বলেন, বাংলাদেশের 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিলেও জনগণের ভোটাধিকার নিয়ে খেলার চেষ্টা করলে সরকার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমরা আশা করি এ মানুষগুলো আমাদের উপর অবিচার চাপিয়ে দিবে না, বৈষম্য করবে না, রাষ্ট্রের সম্পদ চুরি ডাকাতি লুণ্ঠন করবে না, দেশে হত্যার রাজনীতি চালু করবে না, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। কিন্তু দুর্ভাগ্য, মানুষকে এই ওয়াদা দিয়েই তারা ক্ষমতায় এসেছিলেন, তারা তার সবগুলো লঙ্ঘন করেছিলেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে 20 জনকে বাংলাদেশে পুষণের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এদিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্ত পুষণের উদ্দেশ্যে জড়ো করে রাখা শতাধিক ব্যক্তিকে অন্যত্র সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে 20 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিষয়টি টের পেয়ে তাদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয় বিজিবি। পরে তারা সীমান্তের নো ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান নেয়। রাত 12:30টার দিকে বিএসএফ তাদের আবারও ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। অন্যদিকে চুয়াডাঙ্গায় গত সপ্তাহে 11 জনকে পুষণের চেষ্টার খবর এবং পরে আরও 125 জনকে সীমান্তের ওপারে জড়ো করে রাখার তথ্য ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় উদ্বেগ দেখা দেয়। পুষিন প্রতিরোধে একসাথে কাজ করছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত অতিরিক্ত জনবল মোতায়েন, নজরদারি বৃদ্ধি এবং টহল জোরদার করা হয়েছে। ভারত থেকে লোকজন ক্রসিং করে আমাদের দিকে দিচ্ছে, ওরা এক দেশের মানুষ আমাদের দেশের মানুষের দেশে ভূখণ্ডের ভিতরে পাঠাবে, এটা আমরা প্রতিহত করছি। আমাদের বিজিবি জানতে পেরেছে এবং এলাকার লোকজন জানতে পেরেছে, পুশিং আটকানোর চেষ্টা করেছে আমরা জনগণ। এখন তো পরিস্থিতি আবার ওরা ফেরত পাঠিয়ে দিয়েছে আমাদের বিজিবি, ওরা আবার ফেরত চলে গেছে ইন্ডিয়া থেকে যারা এসেছিল এখানে। শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হামের উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সারা দেশে আক্রান্ত হয়েছে 887 শিশু। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। হামে মৃত 6 জনই ঢাকার এবং 1 জন বরিশাল বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 15 মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও উপসর্গে 677 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে 1,01,000-এরও বেশি। এখনটার দিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। শিল্পের কাঁচামাল আমদানিতে 30% মূল্য সংযোজন কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএমএ। শনিবার রাজধানীর গুলশান ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংগঠনটি বলছে, মূসকের কারণে একদিকে বন্ড সুবিধার অপব্যবহার বাড়বে, অন্যদিকে বাজারের অসম প্রতিযোগিতার ঝুঁকি তৈরি হবে। এলডিসি উত্তোলন পরবর্তী রপ্তানি সক্ষমতা ও স্থানীয় শিল্প সুরক্ষায় মূল্য সংযোজন শর্ত বহাল রাখা জরুরি বলে মনে করে বিটিএমএ। দেশি বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে প্রাইমারি টেক্সটাইল শিল্পের কর্পোরেট কর হার 2030 সাল পর্যন্ত 12% নামিয়ে আনার দাবিও জানিয়েছে সংগঠনটি। বাজেটে রপ্তানির বিপরীতে নগদ সহায়তার ওপর কর 5% নামিয়েছে সরকার। তবে বিটিএমএর দাবি, নগদ সহায়তার ওপর সম্পূর্ণ কর প্রত্যাহারের দাবি। যে প্রস্তাবটা করেছি আমরা তিনোটা অ্যাসোসিয়েশন একসাথেই করেছি যে আপনি যে প্রণোদনা প্যাকেজটা আছেন এটা আসলে প্রণোদনা না, এই টাকাটা আবার
সরকার ইনডাইরেক্টলি আর্নও করে ফেলবে আমাদেরকে দিয়েই। এই বন্ধ মিল থেকে আর্ন করা যাবে না। বিতর্ক চর্চা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যায় কিনা সে বিষয়ে সংশ্লিষ্টদের ভেবে দেখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও ইউএনটিপির যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার সমাপনীতে একথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, বিতর্কিকরা সমাজ গঠনের জন্য বড় সম্পদ। বিতর্ক এমন একটি সৃজনশীল কাজ যা একই সঙ্গে মানুষকে বিনোদন দেয় এবং সৃষ্টিশীলতাকে উৎসাহিত করে। প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, সুস্থ বিতর্ক চর্চা গণতান্ত্রিক সাংস্কৃতিক নির্মাণের অন্যতম অনুষঙ্গ। প্রতিযোগিতায় দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ৪৮টি দল অংশ নেন। আমরা সমাজের শুভ সম্ভাবনাগুলিকে বাধাহীন করতে পারবো বিকশিত হওয়ার জন্য। তো সেই কাজের জন্যই কিন্তু বিতর্ক প্রতিযোগিতার এই তৎপরতাকে একেবারেই ছাত্র জীবনের যে পর্যায় থেকে শুরু করা যায় সেই পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটাকে একটা শিক্ষা কারিকুলামের মধ্যে বাধ্যবাধকতায় রূপান্তরিত করা যায় কিনা এটা সকলের কাছে চিন্তা করার জন্য আমি আবেদন করছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা ঘোষণা দিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। এর আগে 416 ট্রাকে বর্জ্য অপসারণ করে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। রাজধানীর মিরপুরে খাল পরিষ্কার কর্মসূচিতে যোগ দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, হাতির ঝিল ও বিভিন্ন খাল নালা পরিষ্কার করে সৌন্দর্য বৃদ্ধি এবং পানির প্রবাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধ খাল উদ্ধার করে সাইড ওয়াল নির্মাণেরও পরিকল্পনা রয়েছে সরকারের। প্রতিটি জায়গায় খাল নর্দমা এবং যেখানে মশক এবং নিয়ন্ত্রণ রাখার জন্য যাবতীয় কাজকর্ম করার প্রয়োজন হয় আমরা নিয়মিত করে যাচ্ছি। আমরা বর্ষা মৌসুমকে মাথায় রেখে এবং ডেঙ্গুর প্রাদুর্ভাবকে মাথায় রেখে আমরা এই ছোট খাল এবং বড় খালগুলি আপাতত ময়লা আবর্জনা এবং স্লাস অপসারণের কাজ হাতে নিয়েছি। জনগণের কাছে নির্ভুল তথ্য উপাত্ত পৌঁছতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। রাজনৈতিক প্রভাবের কারণে অতীতে কোনো তথ্য বিকৃতি বা প্রভাবিত হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ সাকি। শনিবার বিপিএসএ মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এজন্য দুটি টেকনিক্যাল কমিটি গঠন করা হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, চলমান মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন জিডিপির সঠিক হিসাব নির্ধারণে অংশীজনদের মতামত নেওয়া এবং রিয়েল টাইম তথ্য সংগ্রহে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মূল্যস্ফীতির হার 9.4% থাকলেও প্রস্তাবিত 2026-27 অর্থ বছরে 7.5% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলেও মনে করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। নামিয়ে আনতে চাই এই অর্থ বছরের মধ্যে। তো 7.5-এ নামিয়ে আনতে গেলে বর্তমানে এই মাসে যেটা এই ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে বলা হয়েছে 9.42, তাহলে 9.42 থেকে আমরা 7.5-এ আনতে গেলে প্রতি মাসে আমাদের যথার্থ তথ্যটি থাকা দরকার যে মূল্যস্ফীতি কোন জায়গায় আছে এবং মূল্যস্ফীতি কমানোর জন্য যে উদ্যোগগুলো নেওয়া হবে সেগুলো কতটা কার্যকর হচ্ছে তারও একটা হিসেব নিকেশ কিন্তু হতে থাকবে। 54 বছরেও এত সুন্দর বাজেট হয়নি উল্লেখ করে সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এবারের বাজেট কোনো বিলাসিতার বাজেট নয়। শনিবার নাটোর কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাজেটে সব শ্রেণী পেশার মানুষের অধিকার ও ন্যায্যতার কথা বলা হয়েছে। চাল, ডাল, তেল, আটা থেকে শুরু করে মশলা পর্যন্ত সমস্ত ক্ষেত্রে এই সরকার কৃষকদের স্বার্থ এবং একমাত্র সরকার কৃষক বান্ধব এবং একটা গ্রহণযোগ্য জনবান্ধব
বাজেট পেশ করেছে, যে বাজেট এই 50 বছরের ইতিহাসে এত সুন্দর বাজেট ইতিপূর্বে কখনো হয়। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রিকন্ডিশন গাড়ির উপর করভার বৃদ্ধির ফলে এসব গাড়িরও দাম আরও বাড়বে। ফলে মধ্যবিত্তের জন্য গাড়ি কেনা আরও কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন ভারভিডা সভাপতি আব্দুল হক। তিনি বলেন, এতে রিকন্ডিশন গাড়ির ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও কমতে পারে। শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় আব্দুল হক বলেন, ইতোমধ্যে দেশে গাড়ির রেজিস্ট্রেশন 21,000 থেকে নেমে 9,400-তে নেমে এসেছে। নতুন কর কাঠামো কার্যকর হলে আগামী বছর এই সংখ্যা আরও কমবে। তিনি দাবি করেন, সিসি স্ল্যাব পুনর্গঠনের ফলে নতুন গাড়ির তুলনায় অনেক ক্ষেত্রে রিকন্ডিশন গাড়ির দাম বেশি পড়ে যাচ্ছে, যা বাজারে বৈষম্য তৈরি করবে। তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে ইলেকট্রনিক গাড়ির ক্ষেত্রে কিছুটা শুল্ক সুবিধা দেয়া হলেও এসব গাড়ির দাম এখনও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। একইভাবে ইলেকট্রনিক সব বাস আমদানিতে কর ছাড় দেওয়া হলেও উচ্চ মূল্যের কারণে এর সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছাবে না। ভারভিডা সভাপতির দাবি, ইলেকট্রনিক রিকশাকে নিবন্ধিত ও করের আওতায় আনা হলে সরকার যেমন রাজস্ব পেত, তেমনি এই খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করাও সম্ভব হতো। পাশাপাশি প্লাগ ইন হাইব্রিড ও রিকন্ডিশন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে সমন্বিত শুল্ক কাঠামো প্রণয়নেরও আহ্বান জানান তিনি। ব্যাপক মধ্যবিত্ত শ্রেণীর জন্য গাড়ি কেনা ক্রমশ দুরূহ হয়ে পড়বে, কারণ ইতিমধ্যেই ডলারের মূল্য বৃদ্ধিজনিত কারণে বিগত সময় 24-এর শক, রাজনৈতিক শক ইত্যাদির কারণে এবং এর আগে যে ব্যাপক বিলিয়ন্স অফ ডলার পাচার হচ্ছে, সেই কারণে কিন্তু প্রায় 40% দাম ইতিমধ্যে বেড়ে গিয়েছে ডলার জনিত কারণে। অর্থাৎ এটা কিন্তু আরও বৃদ্ধি হবে এবং আমাদের আশঙ্কা যে গাড়ি ক্রয় কমে যেতে পারে, যেটা গত অর্থ বছরের রেজিস্ট্রেশন বলছে যে 25,000 থেকে নেমে সেটা 9,400-তে চলে এসেছে। এটা কিন্তু একটা খুব আশঙ্কাজনক। গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার যশোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIB আয়োজিত মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক ও AI ব্যবহার বিষয়ক 3 দিনের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ এগিয়ে যাবে। এ সময় গণমাধ্যমকে সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসন ও গণমাধ্যমকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করেন, তাদের কারণ আমাকে কিংবা সরকারকে খুশি করবার জন্য ভিন্ন রাজনৈতিক দর্শনে বিশ্বাসী কারোর বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশনের প্রয়োজন নেই, দরকার নেই। এটি মেহেরবানি করে করবেন না। এটি যদি করেন তাহলে পরিবর্তন আর কিছুই অর্জিত হলো না। যেটি সঠিক সেটি লিখবেন, সেটি বলবেন। টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত গভীর কূপে নেমে বাবা ছেলে সহ 4 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মধুপুর উপজেলার টেলকি জলই এলাকায় পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়। এ সময় পড়ে যাওয়া শিশুটি উদ্ধার করতে নামে পর্যায়ক্রমে 4 জন। পরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে প্রাণ হারান 4 জনই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মধুপুর ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে। তদন্ত পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে দেশে আন্তর্জাতিক মানের মাল্টিমোডাল পদ্ধতি চালু এবং আগস্টের মধ্যেই ঢাকা পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী রবিউল আলম। শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, মালিক শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে জনস্বার্থ রক্ষায় পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। ঢাকার সাথে সহজ যোগাযোগে আরিচা খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও DPP প্রণয়নের কাজও ইতিমধ্যে চালু হয়েছে বলেও জানান মন্ত্রী। এ সময় পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান, শিমুল বিশ্বাস, জেলা প্রশাসক আমিনুল ইসলাম সহ পুলিশ সুপার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আগস্টের মধ্যে ঢাকা
পাবনা একটা রেল চালু করতে চলেছি। লোকোমোটিভ ইতিমধ্যে প্রস্তুত আছে, আমাদের কোচ আসছে, আগামী মাসে আমরা কিছু কোচ পেয়ে যাব এবং কোচ পেলেই প্রথমেই আমরা 2টি লাইন চালু করছি, একটা হচ্ছে ঢাকা পাবনা, পরবর্তীতে ঢাকা খুলনা। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। যশোরে প্রায় 7,68,00,000 টাকার স্বর্ণের চালানসহ 2 জনকে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে যশোর নড়াইল মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে 31টি স্বর্ণবার, একটি প্রাইভেট কার, নগদ টাকা সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়। আটক করা হয় 2 জনকে। এসব পণ্য ঢাকা থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। উদ্ধারকৃত স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে। নেত্রকোনায় আলোচিত 10 বছরের শিশু ধর্ষণের পর অন্তঃসত্ত্বার অভিযোগে মামলায় পলাতক স্বেচ্ছাসেবক দল নেতা মোহন তালুকদার আত্মসমর্পণ করেছেন। শুক্রবার মধ্যরাতে মোহনগঞ্জ থানায় আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ দাবি করেন মোহন। এর আগে গত 28 এপ্রিল শিশুর মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে 2রা মে থানায় মামলাটি নথিভুক্ত হয়। পুলিশ জানায় গত বছরের 9 ডিসেম্বর মোহন তালুকদার শিশুটিকে ধর্ষণ করে। কাউকে জানালে দলবদ্ধ ধর্ষণ সহ হত্যার হুমকি দেয় শিশুটি কাউকে কিছু জানায়নি। এদিকে অসুস্থ হয়ে পড়ায় চলতি বছরের 12ই মার্চ শিশুটিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধর্ষণের কথা জানায় সে। পরে আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টে 13 সপ্তাহের গর্ভধারণের তথ্য পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ। ভারী বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে তিস্তার পানি। শনিবার সকাল থেকে ডালিয়া পয়েন্টে বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় পানি। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তার উৎপত্তিস্থলে ভারী বৃষ্টি হওয়ায় শুক্রবার বিকেল থেকে বাড়তে থাকে তিস্তার পানি। রাতে কয়েক দফা বেড়ে শনিবার সকাল 6টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে সকাল 7টা থেকে পানি কমতে শুরু করে। সকাল 9টার দিকে নদীর পানি বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে পানি বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত নদীর তীরবর্তী এলাকা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। একুশে পদকপ্রাপ্ত কবি, বীর মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান সাংবাদিক আল মুজাহিদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এই জানাজা হয়। এ সময় কবির পরিবারের সদস্য এবং ভক্ত অনুরাগী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দুর্দান্ত এক কাব্যময় জীবন কাটানো কবি আল মুজাহিদের মরদেহ জানাজার জন্য আনা হলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এর আগে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। শেষবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ভক্ত অনুরাগীরা। শুক্রবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 85 বছর বয়সী কবি আল মুজাহিদি। স্বাধীনতা সার্বভৌমত্বের যে সংগ্রামী কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরটা আজকে হারিয়ে গেল। আমি মনে করি এটা আমাদের জন্য একটা অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি সহজে পূরণ হবার নয়। তিনি যেভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ভূমিকা পালন করে গেছেন, সেইখান থেকে আলো নিয়ে আমরা বাংলাদেশকে সুখী সমৃদ্ধ জনপদের দিকে এগিয়ে নিতে পারি। তার যে অবদান সেটা তার নামের সাথেই লেখা থাকবে। কারো অপূর্ণতা কেউ পূরণ করতে পারে না। ওই অর্থে বাংলা সাহিত্যের এবং কবিতায় দীর্ঘদিনের যাত্রা ছিল কবি আল মুজাহিদির, সেই শূন্যতা পূরণ হবার নয়। তিনি 21শে পদকপ্রাপ্ত কবি, নৃত্যিকার কবি। আন্তর্জাতিক প্রসঙ্গ।
লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় ফের হরমুজ বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। শুক্রবার যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননে ইসরায়েলি হামলায় ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিকে শুক্রবারের আলোচনা ভেস্তে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক বাস্তবায়নের পথ সহজ করতে জেনেভায় মধ্যস্থতাকারী দেশের প্রতিনিধিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তর। এরই মধ্যে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে রওনা দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানি প্রতিনিধির দল। রোববার দুই দেশের আলোচনায় বসতে পারে বলে আভাস দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জানান, আলোচনায় যোগ দিতে শীঘ্রই সুইজারল্যান্ডে উড়াল দেবেন তিনি। রাশিয়ার ওপর আরও ১২ মাসের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। এর আগে রাশিয়ার অর্থনীতি, জ্বালানি ও আর্থিক খাতের ওপর এই নিষেধাজ্ঞা প্রতি ৬ মাস পর পর বাড়ানো হতো। ইইউর প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের মতে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নিষেধাজ্ঞার এই মেয়াদ বৃদ্ধি রাশিয়ার বিরুদ্ধে ২৭ দেশের দৃঢ় অবস্থান ও কড়া বার্তার প্রকাশ। এছাড়া ইইউ রাশিয়ার যোগাযোগ সহজ করার জন্য নিজের দপ্তরের একটি কূটনৈতিক চ্যানেল স্থাপন করার উদ্যোগেরও কথাও জানান তিনি। এর মধ্যে মস্কোর একটি তেল শোধনাগারে ইউক্রেন অন্তত ২০০ ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এর ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। কঙ্গোতে ইবোলায় সংক্রমণের মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। দেশটির একটি বাস্তুচ্যুত বেসামরিক ক্যাম্পে গত মে থেকে এখন পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ভাইরাসটির দ্রুত প্রাদুর্ভাবের আশঙ্কা করা হচ্ছে। ক্যাম্প কর্মকর্তারা বলেছেন, এই ধরনের মৃত্যু নজিরবিহীন। ক্যাম্পে অন্তত ১৫,০০০-এর বেশি বাসিন্দা রয়েছে, তাই শঙ্কা করা হচ্ছে দ্রুত ভাইরাসটি অন্যদের মধ্যে ছড়িয়ে বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। মৃতের স্বজনরা জানান, মারা যাওয়ার আগে সবার মাথা ব্যথা, জ্বর ও বমির উপসর্গ ছিল। এসব লক্ষণ ইবোলার সংক্রমণের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। ইংল্যান্ডের বেডফোর্ডে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ট্রেনের চালক। আহত হয়েছেন প্রায় ৯০ জন। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। চলছে উদ্ধার অভিযান। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, লন্ডনের প্রায় ৬০ মাইল উত্তরে এই ঘটনা ঘটে। বন্ধ রয়েছে পার্শ্ববর্তী লুটন এলাকার সঙ্গে বেডফোর্ডের রেল পরিষেবা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটে যাত্রীদের ট্রেনে অপেক্ষা করার আহ্বান জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়াও স্থানীয়দের দুর্ঘটনাস্থলে ভিড় না করার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এখন যার দিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।